যে জুলাই সনদ ইস্যুতে বিএনপির যে নোট অফ ডিসেন্ট হয়েছে, আপনি জানেন যে এখন বিএনপি জোট যেমন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তেমনি হ্যাঁ ভোটেও আমরা দেখেছি ব্যাপকভাবে হ্যাঁ সংখ্যা বেশি। তো এই বিষয়ে আমরা যেটি বলতে চাচ্ছি, আমাদের সাথে রাজনীতি বিশ্লেষক হাসান তারিক চৌধুরী রয়েছেন, যে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, সেই বিষয়গুলো আসলে শেষ পর্যন্ত আসলে রাজনৈতিক সমাধান বা সুরাহা কি হতে পারে জুলাই সনদের ক্ষেত্রে? ধন্যবাদ আদিত্য আপনাকে। দেখুন, আসলে আমাদের দেশের যে সংবিধান রয়েছে এবং যে সংবিধানের অধীনেই আগামী পার্লামেন্ট বসতে যাচ্ছে, এই সংবিধানের পঞ্চম ভাগে অর্থাৎ 65 অনুচ্ছেদে খুব সুস্পষ্টভাবে এই সমস্যাগুলো সমাধানের একটা রাস্তা সেখানে দিয়ে দেওয়া আছে। এবং আমাদের সংসদ যেহেতু সার্বভৌম এবং সংসদের প্রণীত যে কোনো বিধি, আইন, বিধান সব কিছুই কিন্তু আমাদের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে ব্যাখ্যা দিতে পারে এবং এটাকে জনগণের কাছে আরও আইনসঙ্গতভাবে উপস্থাপন করতে পারে। ফলে যে সমস্ত বিষয়ে বিএনপির ভিন্ন মত ছিল জুলাই সনদের, শুধু বিএনপির না, আমাদের দেশের অনেক বামপন্থী দল বা অন্যান্য অনেক দলেরও জুলাই সনদের অনেক পয়েন্টে ভিন্ন মত ছিল। সেই ভিন্ন মতগুলোকে কীভাবে একটা ঐক্যমত্যের জায়গায় আনা যায় বা কীভাবে সেগুলোকে গ্রহণ বর্জনের মধ্য দিয়ে জনগণের কাছে গ্রহণযোগ্য একটি জায়গায় নিয়ে যাওয়া যায়, তার জন্য ঐক্যমত্যে আসার জন্য ঐক্যমত্য কমিশন বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত অনেকগুলো বিষয়ে কিন্তু আসলে সমাধান আসেনি। বিএনপির পক্ষ থেকে ব্যাপক আপত্তি ছিল বেশ কিছু পয়েন্টে, আপনি নিশ্চয়ই অবগত সেসব বিষয়ে। হ্যাঁ, আমরা সেটা অবগত, কিন্তু এখন সুবিধার দিকটা হলো বিএনপি বাংলাদেশের ইতিহাসে একটা বিরাট ম্যান্ডেট পেয়েছে। এই ম্যান্ডেট, এত বড় ম্যান্ডেট বাংলাদেশে ইতিহাসে খুব কম রাজনৈতিক দলই পেয়েছে বলে আমরা জানি। ফলে এই যে ঐতিহাসিক ম্যান্ডেট, এটা বিএনপিকে একটা জনতার রায় তার পক্ষে দিয়েছে এবং এই রায়ের শক্তি সাথে নিয়ে পার্লামেন্টের মধ্য দিয়ে আইনসঙ্গত উপায়ে বিএনপি এই সমস্ত ঝুলে থাকা ভিন্ন মতগুলোকে একটা আইনসঙ্গত রূপ দিতে পারে। এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যে আপনার ওই যমুনা বা তার পাশে যে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন বসেছিল ফরেন সার্ভিস একাডেমিতে, তার যে এখতিয়ার, যে ক্ষমতা, আর আমাদের মহান পার্লামেন্ট যেটি সার্বভৌম, তার এখতিয়ারের মধ্যে কিন্তু বিরাট পার্থক্য রয়েছে। আইনগত এখতিয়ারের কথা আমি বলছি। ফলে এই পার্লামেন্ট খুব সহজেই গণতান্ত্রিকভাবে আইনসঙ্গত উপায়ে অনেক ভিন্ন মতের সুরাহা করতে পারে। সেটি করতে পারে। আরেকটি বিষয়, আপনি যেহেতু আমরা নির্বাচনের বিষয়ে কথা বলছিলাম, গত কয়েকদিন ধরে আপনিও নিশ্চয়ই দেখেছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে যে পুল থাকে সেখানে নৌকা, তারপর দুঃখিত দাড়িপাল্লা, ধানের শীষ প্রতীকের এখানে যে মন্তব্য নেওয়া হয়েছিল কে জয়ী হবে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের দিক থেকে দেখা গেছে যে দাড়িপাল্লাতে পার্সেন্ট বেশি ছিল, কিন্তু বাস্তব চিত্র আসলে ভোটের মাঠের যে বাস্তব চিত্র আসলে ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই কিছুই থাকুক, শেষ পর্যন্ত ভোটের মাঠে এবং তৃণমূলে প্রান্তিক পর্যায়ে এর যে ভিন্ন রকম রায়, সেটি শেষ পর্যন্ত যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে গতকাল যে ভোট হলো সেটি দেখা গেছে। আপনার মন্তব্য কি? দেখুন, আমরা সবাই জানি যে ভার্চুয়াল এবং অ্যাকচুয়ালের মধ্যে একটা পার্থক্য চিরকালই থাকে। অর্থাৎ ভার্চুয়াল ওয়ার্ল্ডে, অর্থাৎ সামাজিক মাধ্যম তো একটা ভার্চুয়াল জগৎ, সেই ভার্চুয়াল জগতে অনেক বিষয়, অনেক টেকনোলজিক্যাল বিষয় কাজ করে, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে এবং সেখানে একই ব্যক্তি বিভিন্ন আইডি থেকে বহুবিধ মত দিতে পারেন। ফলে সামাজিক গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে 100 জনের মত কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন থাকতে পারে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে অর্থাৎ বাস্তব জগতে, অর্থাৎ ভোটের মাঠে একজন মানুষ কিন্তু একটা ভোটই দিতে পারে, একটা মতই দিতে পারে। ফলে আমরা অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে, রিয়েল মাঠে অর্থাৎ ভোটের মাঠে আমরা প্রকৃতি যে বাস্তব অবস্থাটা আমরা দেখেছি সেই জায়গাটা হয়তো অনেক ক্ষেত্রেই আপনার ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে ভিন্ন ছিল। এটি আসলে ঠিক আপনি যেটি বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম আর বাস্তবে ভোটের মাঠের চিত্র কখনো এক হতে পারে না, এবং বিশেষ করে আমরা বৈশ্বিকভাবেও এইটি দেখতে পাই। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, জামায়াতের যে আপনার সমর্থন বা জনপ্রিয়তা বা ভোটের সংখ্যা আমরা দেখতে পেয়েছি এবার যে জামায়াতের, আমার কাছে যে তথ্যটি রয়েছে, জামায়াত ইসলাম প্রায় 70-টির বেশি আসন জামায়াত ইসলামী পেয়েছে। তো এটি আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসেও আমরা যদি দেখি, এটি জামায়াত ইসলামের একেবারে রেকর্ড বলা যায়। এটি আপনি কিভাবে দেখছেন? জামায়াত ইসলামের সমর্থন বেড়েছে কিনা?
অবশ্যই আমি যদি ভোটের চিত্র দেখি এবং আমাদের রাজনীতির যে গতি প্রকৃতির যে পরিবর্তন আমরা জুলাই আপরাইজিংয়ের মধ্য দিয়ে দেখলাম, এবং এটা খুব প্র্যাকটিক্যাল, কারো ভালো লাগতে পারে বা কারো অপছন্দ হতে পারে বা কারো পছন্দও হতে পারে, কিন্তু এটাই বাস্তব যে বাংলাদেশের অস্তিত্ব যারা স্বীকার করেনি এবং বাংলাদেশের সৃষ্টিতে যাদের বিরোধিতা ছিল, সেই রকম একটি রাজনৈতিক শক্তি জামাতে ইসলাম এবারের নির্বাচনে অভূতপূর্ব একটি ভালো ফলাফল করেছে এবং তাদের আসন সংখ্যা আগের রেকর্ডের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। তার মানে হলো যে এই দেশের জনমানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে তারা তাদের রাজনীতির দর্শন সেটাকে হয়তো তারা জনপ্রিয় করতে পেরেছে, কেউ কেউ হয়তো সেটাকে গ্রহণ করেছে, তবে আসার কথা হলো একটা বিরাট অংশের জনগণ সেটাকে ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। তো সমাজে নানান রকমের মত থাকবে, রাজনৈতিক মত পার্থক্য থাকবে, রাজনৈতিক শক্তিগুলোর দায়িত্ব হলো যার যার দক্ষতা এবং আদর্শিক শ্রেষ্ঠত্ব দিয়ে অপর আদর্শের উপরে আধিপত্য বিস্তার করার। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির আপনার এই জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করেছে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে যেসব তরুণ নেতৃত্ব দিয়েছিল তারাই নেতৃত্বে ছিল। কিন্তু আমরা এই নির্বাচনে জামায়াতের সাথে যখন তারা জুটে গেছে, যদিও খুব বেশি তারা 30টির মতো আসনে তারা নির্বাচন করেছে, কিন্তু বেশ কয়েকজন তাদের প্রার্থী 4-5 জন ছাড়া, হেভিওয়েট ছাড়া আমরা দেখতে পাইনি যে জাতীয় নাগরিক পার্টির এই যে সমর্থন থাকার কথা ছিল, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের যে জনপ্রিয়তা দেখা গেছে সেটি আসলে ভোটের মাঠে খুব একটা দেখা যায়নি। আপনার মন্তব্য কি? সেটি খুব বাস্তব কারণেই দেখা যায়নি। তার কারণ হলো জুলাই অভ্যুত্থানের ভেতর থেকে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের গর্ভ থেকে যে রাজনৈতিক দল এনসিপির জন্ম হয়েছিল, বাংলাদেশের তরুণ সমাজ, বিশেষ করে যারা একেবারেই তরুণ, তাদের একটা আশা ছিল যে এটা বাংলাদেশের তৃতীয় শক্তি হিসাবে দাঁড়াবে। অর্থাৎ এই যে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের যে প্রচলিত রাজনীতি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা বিপ্লবের গর্ভে যেমন নতুন রাজনীতির জন্ম হয়, এরকমভাবে অভ্যুত্থানের গর্ভেও একটা নতুন রাজনীতির জন্ম হবে। কিন্তু এনসিপির নেতৃত্ব সেই অভ্যুত্থানের স্পিরিটকে যথাযথভাবে ধারণ করতে পারেনি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। যে এনসিপি আপনার জুলাই অভ্যুত্থানের পর একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলেছিল, একটা বৈষম্যহীন সমাজের কথা বলেছিল, সেই এনসিপি যখন অফিসিয়ালি যারা বৈষম্যে বিশ্বাস করে, অর্থাৎ নারী পুরুষের বৈষম্যে বিশ্বাস করে জামায়াত ইসলামী, এবং ধনবৈষম্যে যারা বিশ্বাস করে, এই রকম যে শক্তি, সেই শক্তির সাথে তারা জোট বাঁধে এবং যার ফলে তাদের দলের অনেক শীর্ষস্থানীয় নেতারা কিন্তু সেখান থেকে পদত্যাগ করে এবং স্বতন্ত্র নির্বাচনে অংশ নেয়। আমি ডাক্তার তাসলিম জারা সহ অনেকের নাম সেখানে উল্লেখ করতে পারি। ফলে এই যে বিভক্তি তাদের মধ্যে তৈরি হলো, এটা হলো আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে এবং তৃতীয় ধারার যে রাজনীতি, অর্থাৎ নতুন রাজনীতি জন্ম দিতে না পারার কারণেই এনসিপি পথ হারিয়েছে বলে আমি মনে করি, এবং পথ হারানোর জন্যই তাদের এই ধস নেমেছে। অর্থাৎ যে প্রত্যাশার জায়গা তৈরি করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই প্রত্যাশার সাথে শেষ পর্যন্ত আসলে প্রাপ্তির বিস্তর ব্যবধান দেখা গেছে। আমি আপনার কাছে সবশেষ যেটি প্রশ্ন করতে চাই এখন, সেটি হচ্ছে যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট, এই সরকারের সামনে আসলে কি চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জগুলো থেকে আসলে উত্তরণের পথ কি? প্রথমে আমি জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন জানাতে চাই এরকম একটা ঐতিহাসিক বিজয়ের জন্য, এবং একই সঙ্গে আমি আমার যে প্রত্যাশার জায়গাটি বলবো যে যেই পুরনো রাজনীতিকে প্রত্যাখ্যান করে জুলাই অভ্যুত্থান বাংলাদেশে হয়েছিল, একটা প্রকৃত গণতন্ত্রের জন্য যে লড়াই, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, আপনার ধনবৈষম্য দূর করা, দুর্নীতিকে নির্মূল করা ইত্যাদি জায়গার যে চ্যালেঞ্জ, যেটা প্রধানত আমাদের দেশের অর্থনৈতিক কাঠামোর উপর নির্ভরশীল। দেশের ইকোনমিক্স যদি ভালো হয়, অর্থাৎ আমাদের ম্যাক্রো ইকোনমি যদি ভালো হয়, তাহলে আমাদের দেশের জনগণের জীবনযাত্রার মানও উন্নত হবে। ফলে বিএনপির সামনে আগামী দিনের চ্যালেঞ্জ হলো এই লুটপাট হয়ে যাওয়া যে অর্থনীতি, যে অর্থনীতি থেকে ইতিপূর্বে 18 থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে, সেই লুট হয়ে যাওয়া অর্থনীতিকে রক্ষা করা, পুনরুদ্ধার করা এবং অর্থনীতিকে একটা গতি দেওয়া, এবং সেই গতির মধ্য দিয়ে লক্ষ যুবকের কর্মসংস্থান,
শ্রমিক যে ন্যূনতম মজুরি এবং বিভিন্ন ওয়েজ বোর্ড বেতন সহ যে বৈষম্যগুলো আছে সেই জায়গাগুলো তাকে প্রায়োরিটি ভিত্তিতে বিএনপিকে ঠিক করতে হবে। অর্থাৎ মানুষের যখন অর্থনৈতিক সচ্ছলতা আসবে, স্বাভাবিকভাবেই তার অন্যান্য যে সচ্ছলতা, রাজনৈতিক সচ্ছলতা, সাংস্কৃতিক সচ্ছলতা, শিক্ষার সচ্ছলতা, স্বাস্থ্যের সচ্ছলতা, সব জায়গায় সচ্ছলতা আসবে। ফলে বিএনপির সামনে এই মুহূর্তে প্রধানতম চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতিকে গতিশীল জায়গায় নিয়ে যাওয়া। নির্বাচনী ইশতিহার নিয়ে কথা বলতে চাই এই পর্বে। সেটি হচ্ছে যে আমরা অতীতের আগের নির্বাচনগুলোতেও আমরা দেখতে পেয়েছি নির্বাচনী ইশতিহারে অনেক কথার ফুলঝুরি থাকে, অনেক প্রত্যাশা থাকে যে ক্ষমতায় গেলে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই প্রত্যাশার সাথে যদি প্রাপ্তির হিসেব মেলানো হয় তখন বিস্তর ফারাক দেখা যায়। নতুন যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে তার কাছে প্রত্যাশা আপনার কি আছে, এবং দ্বিতীয়ত বলতে চাই যে তাদেরও বেশ যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে, যেসব প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করা যায় তাহলে একটি উন্নত রাষ্ট্র এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি বাংলাদেশের যে রূপরেখা সেটি দেখা গেছে, কিন্তু এটি আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা যেটি নির্বাচনী ইশতিহারে বিএনপির রয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, আমাদের দেশের রাজনীতির ইতিহাস হলো কেউ কথা রাখেনি সেই ইতিহাস। ফলে আমরা বিশ্বাস করি জুলাই অভ্যুত্থান আমাদেরকে যে শিক্ষাটি দিয়েছে যে নতুন বাংলাদেশে এই ত্রয়োদশ পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আমরা পেতে যাচ্ছি তারা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে এবং পুরনো বন্দোবস্তে ফেরত যাবে না। তো এই যে নতুন ব্যবস্থাপনা, নতুন যে ভাবনা, সেই জায়গায় যে ইশতেহার দেওয়া হয়েছে সেই ইশতেহারটা যখন দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে, যেটা বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন যে যখন তিনি তার 31 দফা দেন তখন কিন্তু জুলাই সনদ ছিল না। পরবর্তীতে জুলাই সনদের কথাটি সামনে এসেছে। তো জুলাই সনদ আসলে কি বলেছে? জুলাই সনদ বলেছে একটা বৈষম্যহীন সমাজের কথা, অর্থাৎ যেই সমাজে ধর্মভিত্তিক বৈষম্য, ধনী গরিব বৈষম্য, গ্রাম শহরের বৈষম্য ইত্যাদি থাকবে না, লিঙ্গ বৈষম্য, নারী পুরুষের বৈষম্য ইত্যাদি থাকবে না। ফলে সেই জায়গায় বিএনপির ভিন্নমত ছিল না। কিন্তু বিএনপির পক্ষ থেকে যে 9টি প্রতিশ্রুতি তাদের যে ইশতেহারে দেওয়া হয়েছে আপনি দেখবেন সেখানে তারা কিন্তু ফোকাস করেছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ইত্যাদি জায়গায়, এবং আপনার যে ক্রীড়া যারা খেলাধুলা করে তাদের কে সম্মানী দেওয়া, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত তাদেরকে সম্মানী দেওয়া, আনন্দময় শিক্ষা ইত্যাদি ইত্যাদি। অবশ্যই এগুলো ভালো দিক, এবং এগুলো এই 9টি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমার মনে হয় যে নতুন যে সরকার বিএনপি গঠন করতে যাচ্ছে তার সদিচ্ছা, তার মেধাগত যোগ্যতা এবং তার দক্ষতাই জরুরি, যথেষ্ট। এবং আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশ একটি অমিত সম্ভাবনার দেশ। সেই দক্ষ জনশক্তি আমাদের এখানে রয়েছে, সেই মেধাবী প্রজন্ম আমাদের এখানে রয়েছে। বিএনপি চাইলেই তারা যদি সদিচ্ছা রাখে সেই 9টি প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করতে পারবে। কিন্তু প্রশ্ন হলো আমাদের সমস্ত স্বপ্নকে খেয়ে ফেলে দুর্নীতি, চামচাগিরি এবং দলীয়করণের ঘুণ পোকা। যেটি বলছিলেন দুর্নীতির বিষয়টি আপনি আসছিলেন, দুর্নীতির বিষয়ে আপনি জানেন যে সবশেষ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2025-এর বৈশ্বিক যে দুর্নীতির সূচক রয়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখতে পেয়েছি যেখানে দুর্নীতি কমার কথা সেখানে উল্টো বেড়েছেও দেখা গেছে। যেখানে অন্তর্বর্তী সরকারের সময়ে মানুষ প্রত্যাশা করেছিল দেশে দুর্নীতি কমবে, সেটি কিন্তু কমেনি। কিন্তু সামনে যে বিএনপি নেতৃত্বাধীন যে জোট গঠন হচ্ছে তার কাছেও অর্থ পাচারের অর্থগুলো ফেরত আনার চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনি দুর্নীতি যেন একটু এখন বর্তমানে যে অবস্থায় আছে তার চেয়ে অনেকটা কম আশা করে, যেহেতু স্বাভাবিকভাবেই একেবারে শূন্য দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব না, পৃথিবীর কোনো দেশই একেবারে পুরোপুরি দুর্নীতিমুক্ত নয়। কিন্তু তবু বর্তমানে আমাদের দেশে যে পরিমাণ বৈশ্বিকভাবে দুর্নীতির একেবারে সেরা দেশগুলোর তালিকায় রয়েছে, সেই জায়গা থেকে আসলে বিএনপি কতটা গুরুত্ব দিতে পারে, এবং সেদিকে আপনার পক্ষ থেকে বিএনপির প্রতি কোনো পরামর্শ আছে কিনা? বিশেষ করে দুর্নীতি যেহেতু আমাদের এখানে বর্তমানে যে সমস্যাগুলোর মধ্যে 1 নম্বর বা দ্বিতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। দেখুন, জুলাই অভ্যুত্থানে যে স্পিরিট, সেই স্পিরিটের একটা বড় জায়গা হলো দুর্নীতি দমন, এবং কথা ছিল যে এই দুর্নীতি দমন করার জন্যে আমাদের জাতীয় ঐক্যমত্য হবে, এবং জুলাই সনদেও কিন্তু সেই জায়গাটি উল্লেখিত রয়েছে। তার জন্য আসলে কি দরকার? তার জন্য দরকার আইনের শাসন, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা। কিন্তু আমরা কি দেখলাম? বিচার বিভাগের স্বাধীনতা করার জন্য, বাস্তবায়ন করার জন্য যে রোডম্যাপ, সেই রোডম্যাপটি পূর্ণাঙ্গ হতে না হতেই কিন্তু আমাদের পার্লামেন্ট
নির্বাচনের দিকে চলে যেতে হলো। এবং আমরা বিশ্বাস করি বিএনপির যদি সদিচ্ছা থাকে, বিভিন্ন আদালতগুলোকে আমরা যে রূপরেখা দিয়ে সংস্কার কমিশন অগ্রসর হচ্ছিল, সেই সংস্কারের রূপরেখা অনুযায়ী যদি বিচার বিভাগকে সত্যিকার অর্থেই পৃথক করা হয় এবং বিচারকদের সততাকে নিশ্চিত করা হয় এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোরতম অর্থাৎ জিরো টলারেন্স গঠন করা হয় এবং একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন, যেটা চিরদিনের দাবি ছিল, সেটাকে যদি বাস্তবিক অর্থেই দুর্নীতি করা দমন হয়। কমিশন এমনিতে কাগজে কলমে তারপর আইনিভাবে তো স্বাধীন আছে, সংবিধিবদ্ধ যে এই প্রতিষ্ঠানটি এটি তো স্বাধীন, কিন্তু বলা হয়ে থাকে এটি রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে। এটি প্রতি সরকারের সময়ে এমন অভিযোগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ সমালোচকরাও করে থাকে। তো সেই কারণে অনেক ক্ষেত্রে চাইলেও দেখা যাচ্ছে যে দুর্নীতি দমন কমিশন রাজনৈতিক যে বলয় সেটা থেকে মুক্ত হতে পারে না। তার জন্যই তো জুলাই অভ্যুত্থান, এবং আমরা বিশ্বাস করি বিএনপি এই জায়গা থেকে শিক্ষা নেবে এবং বিএনপির যে সমস্ত শরিক দলেরা আছে তারা যেন পতিত সরকারের শরিকদের মতো অর্থাৎ দানবে পরিণত না হয়। আমরা যে রাজনৈতিক দানব লক্ষ্য করেছি ইতিপূর্বে, যারা সব খেয়ে ফেলে এবং প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলে, আমরা চাইব মানবাধিকার কমিশন, আমরা চাইব গণমাধ্যম যে কমিশন, আমরা চাইব দুর্নীতি দমন কমিশন, প্রত্যেকটি কমিশন যেন মেধার ভিত্তিতে, সততার ভিত্তিতে হয় এবং সেই সমস্ত ব্যক্তিরা যারা এই জায়গায় অবদান রাখতে সক্ষম। কিন্তু সেই জায়গায় আমি আগেই বলেছি যে ওই পুরনো ব্যবস্থা অর্থাৎ দলীয় চামচা, দলীয়করণের যে ভূত, দুর্নীতির যে ভূত এবং সর্বোপরি আধিপত্য বিস্তারের অর্থাৎ রাষ্ট্রটাকে একটা পৈতৃক সম্পত্তি মনে করা, যেটা জুলাই স্পিরিটের মূল কথা ছিল যে রাষ্ট্রটা হবে সবার, জনগণের, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মেহনতি মানুষের অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। সেই জায়গাটা যদি বিএনপির নতুন সরকার ফোকাস করতে পারে এবং ওই আপনার দায় মুক্তির যে প্র্যাকটিস বিষয়টিও আছে, আপনার কাছে বলতে চাই আইন শৃঙ্খলার বিষয়টিও আছে। আমাদের যদি পরিসংখ্যানগুলো যদি আমরা দেখতে পাই, গত বছর দেড়েকের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও ব্যাপক অবনতি হয়েছে, বিশেষ করে মব জাস্টিসের মতো ঘটনা বেড়েছে। যদিও গুমের ঘটনা ছিল না, অন্তর্বর্তী সরকারের সময় গুমের ঘটনা ছিল না, কিন্তু মব জাস্টিসের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং বিভিন্ন পরিসংখ্যানও তাই বলছে। দেখেন, মবে আসলে কখনো জাস্টিস হয় না, মবে হয় ভায়োলেন্স, সন্ত্রাস। এবং আমাদের দণ্ডবিধির 141 ধারায় 5-এর বেশি মানুষ যদি একত্রিত হয়ে কোনো ত্রাস সৃষ্টি করে, এটাই অবৈধ সমাবেশ। এবং এইটা আমরা আমরা জুলাই স্পিরিটের, জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু দেখতে পেয়েছি এবং এটাকে ব্যবহার করে চাঁদাবাজি, মাস্তানি, প্রভাব বিস্তার, মাঠ দখল, ঘাট দখল, ইজারা দখল, যেটা পতিত সরকার করেছিল, একই ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি। আমরা আশা করব যে বিএনপি যে পার্লামেন্টে বসবে, সেই পার্লামেন্ট আগামী দিনে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং চাঁদাবাজির সংস্কৃতি মুক্ত যে রাজনীতি সেইটা বাংলাদেশে প্রতিষ্ঠা করবে, এটা আমরা আশা করব। কিন্তু আগামী দিনে বলে দেবে যে তারা সেটি করতে পারবে কিনা। আমরা সেই প্রত্যাশায় আছি আগামীর বাংলাদেশ, অর্থাৎ নতুন যে সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকার বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে টেকসই অর্থনীতির দিকে যাবে এবং সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি দেশ হবে। সেই সঙ্গে দুর্নীতি দমনের বিষয়ে যেটি আমাদের সম্মানিত অতিথি বলেছেন, দুর্নীতি দমন কমিশনও স্বাধীনভাবে কাজ করবে রাজনৈতিক বলয়ের বাইরে, এবং বিশেষ করে পাচার হওয়া অর্থ, দেশের বাইরে থেকে যেসব অর্থ পাচার হয়েছে সেই পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য চেষ্টা করবে বিএনপি নেতৃত্বাধীন সরকার।